শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী সুনীল কুমারের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্র ও শিল্পকর্ম প্রদর্শনীর সময়সূচি। চিত্রশিল্পী মাসুদা আহমেদ সাথীর চিকিৎসা সহায়তায় ধানমন্ডির ড্রিক গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ছন্দিত বর্ণের নিভৃত কথন শিরোনামে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনী চলবে 12 মার্চ পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক শিল্পকর্ম প্রদর্শনী স্টোনস 2। বেলা 11টা থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 18 মার্চ পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রণজিৎ দাসের চিত্রকলা প্রদর্শনী অফ এ পোয়েটিক ভিশন অফ লাইফ। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 12 মার্চ পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। দেখেন রাহুল ভাই, প্লিজ, আপনি এমডি স্যারের বন্ধু বলে এতদিন আমি আপনাকে কিছুই বলিনি, বাট আপনার এই অতি কৌতূহল, এই নেচারটা আমি আর নিতে পারছি না। তুমি যে এতদিন আমাকে শুধু তোমার এমডি স্যারের বন্ধু হিসেবে ট্রিট করেছো সেটা আমি বুঝিনি। আচ্ছা, আজ তো বুঝলেন। আশা করি আজকের পর থেকে এটা নিয়ে কোনো সিন ক্রিয়েট আর করবেন না। কিন্তু আমাকে তুমি কেন রিফিউজ করছো সেটার কারণটা তো বলবে। আচ্ছা, কারণ তো আমি আগেই বলেছি ভাই, আমি এখন বিয়ে নিয়ে ভাবতে চাই না। রাত 9টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় এনটিভি নির্মিত প্রথম ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। আমার এটা কি গাড়ি চুরি চুকা কি কইবা কও? সরি কেন? তোমাকে নিয়ে একটা গেম খেলতে চেয়েছিলাম, মাইন্ড গেম। মানে হচ্ছে সামান্য কটা টাকার খেলায় তুমি হেরে গেছো। আমি তোমাকে 50,000 না 1 লাখ টাকা দিচ্ছি। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। কোলন ক্যান্সারে আক্রান্ত চিত্রশিল্পী মাসুদা আহমেদ সাথীর চিকিৎসা সহায়তায় ধানমন্ডির ড্রিক গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ছন্দিত বর্ণের নিভৃত কথন শিরোনামে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী। প্রিয় দর্শক, প্রদর্শনী নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন চিত্রশিল্পী সুনীল কুমার। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। 4 তারিখ থেকে ড্রিক গ্যালারিতে শুরু হয়েছে একটি এক্সিবিশন, দলীয় চিত্রকর্ম প্রদর্শনী। তো একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে এবারে আপনারা এই চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছেন। তো এই বিশেষ উদ্দেশ্যর কথাটি প্রথমে একটু শুনে ফেলি। আসলে সাথী আমরা একই চারুকলা কলেজে পড়েছি, চট্টগ্রাম চারুকলা কলেজে। আমাদের 3 বছরের জুনিয়র ছিল। সে অত্যন্ত খুব মিষ্টি মেয়ে, খুবই তার চঞ্চলতা ছিল তার কলেজ জুড়ে এবং ভালো ছবি আঁকতো সে। তখন একদিন আমি ওর সাথে আমার ফেসবুকের মাধ্যমে ওর আমার ফ্রেন্ডশিপ অনেক দিন গ্যাপ হয়ে যাওয়াতে ফেসবুকে আমরা ওকে পেয়েছিলাম। হঠাৎ করে দেখি ও ফেসবুকে নেই।
পরে একদিন ওর ফ্রেন্ড, সে আমেরিকা থাকে, ওর বান্ধবী লুৎফুন নাহার সিদ্দিকা, সে আমাকে একদিন জাস্ট আমার ইনবক্সে একটা মেসেজ দিল যে দাদা আপনি কি জানেন সাথীর এই অবস্থা, মানে সাথীর ক্যান্সার হয়েছে, সেটা আমাকে বললো। আমি তো অবাক হয়ে গেলাম। তারপরে আমরা তখন আমরা মিলে সবাই মিলে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করলাম যে ক্যান্সার যেহেতু হয়েছে ওর পাশে আমরা কীভাবে দাঁড়াতে পারি। একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীর পাশে দাঁড়ানো। একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীর পাশে, আমি শিল্পী না বলে যদি বলি যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, এটা কিন্তু বিশেষ করে শিল্পীদের বেশি কর্তব্যে পড়ে। আমরা দেখেছেন যে বাংলাদেশের প্রতিটি এই ধরনের স্বাধীনতা থেকে শুরু করে এই ধরনের যতগুলো মানে অঘটন বলে বিভিন্ন বিশেষ ঘটনা কিন্তু শিল্পীরা সবসময় এগিয়ে এসেছেন। অনেক গুণী চিত্রশিল্পীরা এগিয়ে এসেছেন। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি আমরা এই ব্যাপারটা যখন আমরা শুরু করলাম, তো আমরা ভেবেছিলাম যে আমরা এটা আমাদের ফ্রেন্ড মহলে আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবো কি না, বা এইরকম আমরা যদি কোনো সাড়া না পাই আমরা নিজেরাই হয়তো যারা ফ্রেন্ডরা আছি বা সিনিয়র ফ্রেন্ডরা যারা সিনিয়র ভাইরা আছি আমরা সবাই মিলে আমরা নিজেরাই শুরু করবো এটার স্টার্টিং। তখন শুরু করতে গিয়ে আমাদের মধ্যে একটা কমিটি হলো, সমন্বয় কমিটি। এই সমন্বয় কমিটির প্রধান হচ্ছে জাহিদ মোস্তফা, শিল্পী জাহিদ মোস্তফা। তো আমরা সবাই মিলে যে ঠিক করলাম যে এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের একটা ফান্ড ক্রিয়েট করা দরকার। ফান্ড করতে হলে আমাদের আসলে আমরা সবাইকে নিয়ে চেষ্টা করি। তাই সেই উদ্যোগটা নিয়েই আমরা প্রত্যেকটা মানে আর্টিস্ট যারা আছেন, সিনিয়র আর্টিস্ট বাংলাদেশের, জুনিয়র আর্টিস্ট, বিশেষ করে ইয়াং আর্টিস্ট এবং প্রবীণ আর্টিস্টদের কাছে আমরা সবাই মিলে তাদের কাছে গেলাম এবং তারা প্রচণ্ডভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। এটা এই জন্য আমি তাদের কাছে এবং যারা এগিয়ে আসছেন আমি তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তখন থেকে শুরু হলো আমাদের, যেমন শিল্পী রফিকুন নবী, সমরজিৎ স্যার, তারপরে আব্দুল আলভি স্যার, তারপরে হামিদুজ্জামান খান, তারপরে জামাল আহমেদ, তারপর শিশির ভট্টাচার্য, এরকম অনেক শিল্পীরা আমাদের মধ্যে আমাদের এই সহযোগিতার জন্য আমাদের এগিয়ে আসছেন। মানে এটা কিন্তু আসলে অ্যাপ্রিশিয়েট করার মতন একটি ব্যাপার যে শিল্পীদের পাশে শিল্পীরা এইভাবে এগিয়ে এসেছেন। যেহেতু তেমন কোনো ফান্ড কিন্তু সেই সিস্টেমটা কিন্তু এখনো চালু হয়নি যে শিল্পীদের জন্য একটি নির্ধারিত ফান্ড থাকবে। হ্যাঁ, আসলে এটা বলতে পারেন যে আমাদের শিল্পীদের মধ্যে যে আমাদের শিল্পী যারা আছি, বাংলাদেশের আর্টিস্ট আছে এবং সমপর্যায়ে যারা শিল্পীরা আছেন, অন্যান্য শিল্পীরা আছেন, আসলে আমার মনে হয় এই ধরনের একটা ফান্ড ক্রিয়েট করার জন্য এই ধরনের কোনো সংগঠন আমাদের নেই আসলে ফান্ড রাইজ করার জন্য। ফলে আমাদের ব্যক্তি বা গ্রুপ পর্যায়ে আমাদের এই উদ্যোগটা নিতে হয়। ঠিক আমরা সেই পর্যায়ে আমরা উদ্যোগটা নিয়েছি। আচ্ছা, এই যে একটি বিশেষ এবং একটি মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে আপনার এরকম একটি দলীয় চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করেছেন, তো এখানে কতজন চিত্রশিল্পীর ছবি রয়েছে? এখানে অ্যাকচুয়ালি প্রায় 56 জন শিল্পী আমাদের সাথে এগিয়ে এসছেন, কিন্তু আরও অনেক শিল্পীর সাড়া পেয়েছিলাম। অনেক শিল্পী কাজ দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন, বাট আসলে আমাদের গ্যালারিটা ছোট ছিল বিধায় আমরা সবার কাজ নিতে পারিনি। আচ্ছা, এখানে শিল্পীর সাথীরও তো কিছু ছবি রয়েছে, যিনি অসুস্থ তার কথা বলছি, ওনারও তো কিছু ছবি রয়েছে, তো ওনার কয়টা ছবি আছে? হ্যাঁ, ওনার 4টা ছবি আছে। আসলে সাথীকে নিয়ে ওরও একটা ইচ্ছা ছিল যে ওটা এক্সিবিশন হোক। সবগুলোই কি এগুলো পেইন্টিংস না অন্য কোনো মাধ্যমের কাজও আছে? এটা অ্যাকচুয়ালি সবগুলোই পেইন্টিংস, অন্য কোনো মাধ্যমে আসলে আমরা মানে নেইনি বা পাইনি। হ্যাঁ, সবই চিত্রকলা এবং বিভিন্ন মিডিয়া আছে, তেল রং আছে, জল রং আছে, অ্যাক্রিলিক আছে, তারপর আবার পেন্সিল ড্রয়িংও আছে, নানান মিডিয়ায় মানে এই ধরনের অনেক মিডিয়া আছে কাজগুলো। আচ্ছা, দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন বা এখনো পর্যন্ত কতটুকু সাহায্য করতে পেরেছেন শিল্পী সাথীকে? বেশ সাড়া পাচ্ছি এবং সবাই অ্যাপ্রিশিয়েট করেছে যে আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা একটা মানুষের জন্য কাজ করছি, একটা জীবন বাঁচাতে আমরা যে মহৎ উদ্যোগটা নিয়েছি এটা কিন্তু সবাই অ্যাপ্রিশিয়েট করেছে এবং প্রশংসা করেছে। তাই এই জন্য যারা আমাদের সাথে আছেন এবং ছিলেন এবং সহযোগিতা করছেন তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। আচ্ছা, এই এক্সিবিশনটির নামকরণ করা হচ্ছে ছন্দিত বর্ণের নিভৃত কথন, তো নামকরণটির ব্যাখ্যা একটু শুনি। ছন্দিত বর্ণ, আসলে মানুষের জীবন তো বর্ণময়, অনেক রং, অনেক ঘটনা, অনেক গল্প আছে জীবনের, ভালো মন্দ মিলিয়ে। কিছু কিছু গল্প, কিছু কিছু বর্ণ এটা কিন্তু নিভৃত থেকে যায়, মানে আড়ালে থেকে যায়। আমরা যা দেখি না, কষ্ট আড়ালে থেকে যায়। ওই কষ্টটাকে আমরা আসলে কি প্রকাশ করার জন্য, মানে ওই কষ্ট যে আছে এটা প্রকাশ করার জন্য কিন্তু ছন্দিত বর্ণের নিভৃত কথন, ওই কথোপকথনটা আসলে সামনে নিয়ে আসার জন্য কিন্তু আমরা এই এক্সিবিশনটা মূলত আমরা চাচ্ছি এই মানুষের ভিতর যে বাইরের যে আড়ালের যে কথাগুলো এটা সামনে নিয়ে আসা।
এটাই হচ্ছে ওর মানে এই মানে শিরোনামের মূল ব্যাখ্যা। তো আপনারা যখন এই 4 জন বা 5 জন মিলে যে পরিকল্পনাটি শুরু করেছিলেন সেই সময় থেকে, সেই সময়ের গল্পটা একটু শুনি যে পরিকল্পনাটা কিভাবে করলেন আসলে? আমিও আপনাকে এর আগে বলেছি, একটা কিছু প্রাসঙ্গিক বলেছি। আমরা আমার যেই ফ্রেন্ডটা আছে তার নাম হচ্ছে মিতু, লুৎফুন নাহার সিদ্দিকা মিতু, ওই আমাকে বললো ফেসবুকে যে দাদা কিছু করা যায় কিনা, ও তো খুব ভেঙে পড়েছে, ও খুব কষ্ট পাচ্ছে, তাহলে আমরা কিছু করতে পারি কিনা। আমি তোকে বললাম দেখো আমরা আর্টিস্ট যারা চিত্রশিল্পী আছি তাদের কিন্তু টাকা পয়সা নেই, কিন্তু আমাদের মানবিক দিক, আমাদের কিন্তু মন আছে। আমরা টাকা পয়সা না দিতে পারলেও আমরা কিন্তু শিল্পকর্ম দিয়ে আমাদের ছবি দিয়ে দেখা হলে আমি আমার নিজের পার্সোনালি আমি 10টা ছবি দেবো। আমার ছবি আমার ঘর বোঝার ছবি আছে, আমি দিয়ে এই ছবি বিক্রয় হলে আমি সব টাকাগুলো আমি তার চিকিৎসা ব্যয় করব। তো সেক্ষেত্রে আমরা একটা এক্সিবিশন করে আমরা উদ্যোগ নিতে পারি যে এক্সিবিশন করে যে টাকা আমরা সংগ্রহ করব সেটা ওর চিকিৎসার সাথে ব্যয় হবে। এই জন্য আমরা এইভাবে উদ্যোগটা নিলাম এবং ও সেটা খুব রাজি হলো। আর আমি এটাই বললাম যে দেখো আমরা টাকা পয়সার ব্যাপারটা, সে বলল ঠিক আছে তাহলে আমি দেখছি, টাকা পয়সা সংগ্রহের ব্যাপারটা আমি দেখছি। তাই ও শুরু করলো, আমরা শুরু করলাম এই দিক থেকে। আমরা একটা কমিটি করে আমরা যে আমার বন্ধু মহলে যারা ছিলেন তাদেরকে নিয়ে সবাই মিলে এই শুরু করলাম আমরা এই প্রদর্শনী আয়োজনে শুরু করলাম। তখন আমরা এই একটা কমিটি তৈরি করলাম, তারপর আমরা বিভিন্ন শিল্পীদের কাছে গেলাম, তারা সাড়া দিলেন এবং সুন্দর একটা এক্সিবিশন হচ্ছে এখন। অবশ্যই। আর এই যে 56 জনের যতগুলি শিল্পকর্ম এখানে রয়েছে, তো সবগুলোকে এক্সিবিশনকে উদ্দেশ্য করে আঁকা না আগেরকার আঁকা ছবি ছিল? এখানে অনেকে এঁকেছেন এক্সিবিশন উদ্দেশ্য করে, আবার অনেকে আগে আঁকা ছবি এখানে দিয়েছেন। শিল্পীর সাথী এখন আসলে চিকিৎসার কোন পর্যায়ে আছেন বা সামনে কি কি ধরনের চিকিৎসার প্রয়োজন ওনার? শিল্পীর সাথী এখন অ্যাকচুয়ালি সে ফার্স্ট স্টেজে এখন আছে, ও থার্ড স্টেজে চলে গিয়েছিল। ওর প্রবলেমটা, ওর কোলন ক্যান্সারটা থার্ড স্টেজে চলে গিয়েছিল। তাৎক্ষণিক ওর চিকিৎসা বাংলাদেশে শুরু করেছিল, কিন্তু বাংলাদেশের চিকিৎসকরা যে পর্যায়ে ছিল আমার মনে হয় যে ওর পরিবার হয়তো বা চিকিৎসকদের উপর বাংলাদেশের চিকিৎসার ব্যাপারে একটু মানে সন্তুষ্ট হতে পারেনি, বিধায় ওরা চেষ্টা করেছিল ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে যখন ওর শিডিউল পায়নি ডাক্তারদের সাথে, ভিজিটের মানে সাক্ষাৎকার পায়নি, ফলে সরাসরি দেরি না করে আর ওরা চলে যায় সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরের চিকিৎসা বেশ অনেক, প্রায় এবার আমি যেটা জানি প্রায় 60 লক্ষ টাকার উপরও ব্যয় হয়ে গেছে ওর চিকিৎসার জন্য, এবং আরও টাকা দরকার। এখন এই চিকিৎসা পর্যায়ে 60 লক্ষ ব্যাখ্যা হয়, ওর একটা অপারেশন হয়েছে এবং এই অপারেশন পর্যায়ে ওর অপারেশন রিপোর্টও ভালো এসছে। এখন সে ফার্স্ট স্টেজে নেমে এসছে তার রোগটা। অতএব সে এখন তার দরকার চিকিৎসা এবং কিছু ক্যামো চলছে এখন, এবং 3 মাস পর পর আবার তাকে আবার সেই ট্রিটমেন্টের জন্য যেতে হবে এবং তাকে চেক আপ করাতে হবে এবং ক্যামো দিতে হবে। আচ্ছা, যে 60 লক্ষ টাকার কথা আপনি বলছিলেন, সেখানে আসলে পুরোটাই কি ফ্যামিলি কন্ট্রিবিউশন ছিল না বাইরে থেকে কিছু সাহায্য পাওয়া গিয়েছে? আমি যেটা জানি সেটা আমার জানা মতে সেটা পুরো ফ্যামিলি এটা কন্ট্রিবিউট করেছে, ফ্যামিলি এটা বহন করেছে পুরো টাকাটা। শিল্পীর সাথী অতি দ্রুত যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রত্যাশাটুকুই থাকলো আমাদের সবার কাছ থেকে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য, সাথীর জন্য। আর সাথে সাথে আমি দেশবাসীর এবং সকল মানুষদের দোয়া প্রার্থনা করছি যাতে সাথী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার সুস্থ ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।